হ্যালো, তো এখন চলে এসেছি জয়সালমীর স্টেশনে। পুরো স্টেশনটা পুরো ভগ্নপ্রায় অবস্থা, মানে পুরোপুরি ভেঙে নতুন করে রেনোভেট করা হচ্ছে। মানে আগামী আর কয়েক মাসের মধ্যে এটা একদম ঝাঁ চকচকে একটা নতুন স্টেশনে পরিণত হবে। যেমন বলেছিলাম যে জয়পুর, যোধপুর, বিকানির যত সুন্দর করে সাজানো, একদম একটা রাজপ্রাসাদের মতো করে, কেল্লার মতো করে, তো এখানে সেরকম কোনো ব্যবস্থা ছিল না, একদম ঢেলে সাজানো হচ্ছে। তাই জন্য চারদিকে পুরো ভাঙা চোরা ধুলো বালি, মানে এটা একটা খান্ডার ছাড়া এখন কিছু মনেই হচ্ছে না। কিন্তু পিছনে দেখুন যে কাজগুলো হচ্ছে, সেগুলো কিন্তু অসাধারণ লেভেলে কাজ হচ্ছে। ঠিক আছে, খুব শিগগিরই তৈরি হয়ে যাবে। তো আজকে আমার ট্রেন রয়েছে 15013 জয়সালমীর টু কাঠগোদাম রানীক্ষেত এক্সপ্রেস। এই ট্রেনটা অনেকটা পথ যাত্রা করে। এটা যাওয়ার পথে যোধপুর হয়ে, দিল্লি হয়ে একদম রানীক্ষেত মানে কাঠগোদাম অবধি যাবে আর কি। তো আমার যাত্রা রয়েছে যোধপুর অবধি। তো ট্রেনটা ছাড়বে হচ্ছে গিয়ে, মানে আজকে এখন বাজছে হচ্ছে ঘড়িতে হচ্ছে গিয়ে 11:30, বাট আমার ট্রেনটা যদি ছাড়বে রাত্রি 2:20, মানে ওটা আগামীকালই হয়ে যাচ্ছে তারিখের হিসাবে। মানে আগামীকাল আমার রাত মানে ভোর 2:20-তে 2:40-এ ট্রেন। আর আমার পৌঁছানোর কথা যোধপুরে গিয়ে সকাল ওই 8:15-20 দিকে পৌঁছানোর কথা, যদি ট্রেন ঠিকঠাক টাইমে শিডিউল টাইমে চলে। তো মোটামুটি স্টেশনে অনেকক্ষণ আগেই চলে এসেছি, কারণ রাত্রি 2টোর সময় তো আসা সম্ভব না। তা আমি মোটামুটি 10:30টার মধ্যে স্টেশনে চলে এসেছি। আর যেহেতু ওয়েটিং রুমের অবস্থা খুবই তথৈবচ, মানে একটা ছোট্ট মতো একটা জায়গা আর কি। তো ওখানে অনেক লোকই গাদাগাদি করে বসে আছে, তো জায়গা হচ্ছে না বলে বাইরের দিকে চেয়ার দেওয়া ছিল, সেখানে বসেছিলাম। তো এই ট্রেনটা একটু আগেই মোটামুটি কাঠগোদাম থেকে এলো, তো এটাই আবার রিবাউন্ডে ফিরে যাবে আমাদেরকে নিয়ে। তো ছাড়তে এখন অনেক দেরি, ঘড়িতে এখন বাজছে হচ্ছে 11:30 মতো। তো ট্রেন যেহেতু দিয়ে দিয়েছে, তাই ট্রেনে উঠেই বসে পড়বো, কারণ এই প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। কারণ এখানে মাত্র 3টে প্ল্যাটফর্ম, 1, 2, 3, এর বেশি আপাতত প্ল্যাটফর্ম নেই। আগামী দিনে হয়তো বাড়তে পারে, কারণ দেখতে হয় যে লেভেলে রেনোভেশন চলছে, অনেক কিছুই হতে পারে। তো ট্রেনটা দিয়ে দিয়েছে, তো ট্রেনে উঠে পড়ি, গিয়ে বসি। আর বাইরে এতই অন্ধকার ঘুটঘুটে যে ভিডিও করে দেখানোর মতো কিছুই নেই বলতে গেলে, পুরোটাই ভাঙাচোরা। তো আমার কোচ রয়েছে S6। তো S6-এ আমার সিট নাম্বার হচ্ছে কি 39, সাইড লোয়ার। মানে এই ট্যুরে বলতে পারেন আসাটার সময় খালি আমি জেনারেল কোচে এসেছি, তাছাড়া বাকি যে কটা সিট সব কটাই কিন্তু আমি সাইড লোয়ার পেয়েছি। যদিও একদম ফাইনাল যেটা যোধপুর থেকে বাড়ি যাবো যে ট্রেনে করে হাওড়ার পথে, সেটা যদি এখনও RAC হয়ে রয়েছে। RAC মানেও কিন্তু সেই সাইড লোয়ারকেই বোঝায়, বাট চাইবো কনফার্ম হয়ে যাক, কারণ এটা 30 ঘন্টা যাত্রা। RAC যাওয়ার থেকে যদি ঠিকঠাকভাবে এটা নিজের সিটে বসে শুয়ে যেতে পারি, সেটা বেটার হয়, কারণ আমি টাকাটা পুরোটাই পে করেছি। আর এই ট্যুরটা পুরোটাই আমি স্লিপারেই করছি। প্রথমটা জেনারেলে করেছিলাম, তারপর বাকিটা পুরোটাই আমি স্লিপারে করার চেষ্টা করছি। তো ঠিকই আছে, অসুবিধা নেই। প্রত্যেকবারই কিন্তু আমি সিঙ্গেল সিট টিকিট কেটেও কিন্তু আমি সব সাইড লোয়ারই পেয়েছি। তো এবারেও আমার রয়েছে সাইড লোয়ার, তো সাইড লোয়ারই পেয়েছি আমার পছন্দের সিট। তো রাতের যেহেতু যাত্রা, তাই দেখানোর কিছুই নেই। পুরো জানলা, কারণ এতই ঠান্ডা যে সব জানলা দরজা পুরো একদম বন্ধ করে ঘুমাতে হচ্ছে। তো কাল সকালবেলা যদি কিছু দেখানোর থাকে দেখাবো, আর না হলে কিছু তো দেখানোর নেই। তো এবার ট্রেনে উঠে পড়ি, ট্রেনে উঠে কথাবার্তা বলি। স্লিপার কোচ, নতুন করে দেখানোর তো কিছুই নেই, যেমন হয়ে থাকে। এই একটা সাইড লোয়ার, একটা সাইড আপার, আর এদিকে হচ্ছে গিয়ে এই লোয়ার, এদিকে এটাকে খুলে দিলে মিডিল, আর এদিকে হচ্ছে গিয়ে আপার। তো এই হচ্ছে নর্মাল। তো চলুন আমি আমার কোচের দিকে যাই, আমার কোচটা যেখানে পড়েছে গিয়ে সেটা দেখি। মানে একটু আগে ট্রেনটা এসছে, তাই ট্রেনটা আর ঠিকঠাক করে পরিষ্কারও করা হয়নি হয়তো, তো হবে বলে আর মনেও হচ্ছে না। তো আমার কোচ অন্ধকারে খুঁজেও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, পাওয়া গেছে, তো সেখানেই বসবে এবারে। এই হচ্ছে গিয়ে কোচে একটা চার্জার পয়েন্ট আছে, এই একটা বাছোয়া। তো দেখা যাক কি অপেক্ষা করে আছে। দেখতে পাচ্ছেন রাতের অন্ধকার কেটে সূর্য উঠে পড়েছে। ঘড়ি এখন বাজছে হচ্ছে 8:10। যদি আমাদের ট্রেন যোধপুরে 8টায় ঢুকে যাওয়ার কথা, বাট এখনও যোধপুর থেকে ট্রেন মোটামুটি 10 কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে ট্রেন রয়েছে মন্দোরে। তো মন্দোরে রয়েছে, এরপর আর একটা স্টেশন, তারপরে কিন্তু যোধপুর। দেখতে পাচ্ছেন একদম পুরো প্যাকড আপ হয়ে রয়েছি। ঠান্ডা এখানে চরম, ঠিক আছে। মানে এই মোটামুটি সন্ধ্যে 8টার পর থেকে নিয়ে সকাল 10টা অবধি একটা চরম ঠান্ডা থাকছে। এরপর যে রোদ্দুরটা উঠে যাবে, তখন কিন্তু আর গায়ে জামা কাপড় রাখা যায়। তো এই হচ্ছে কি ব্যাপার। তখন জানলা দরজা বন্ধই ছিল, এই জাস্ট জানলাটা খুললাম রোদে আলোটা পড়ছে বলে। তো চলি,
যোধপুরের পথে। তো আমি রয়েছি রানীক্ষেত এক্সপ্রেসে 15013, যেটা জয়সালমীর থেকে নিয়ে একদম কাঠগোদাম অবধি চলে। এই রানীক্ষেতে করে আমি পৌঁছাচ্ছি আমার রাজস্থানের পরবর্তী গন্তব্য যোধপুরের পথে। বাড়ি থেকে শুরু করেছিলাম হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসে করে, তারপরে সেখান থেকে এলাম প্রথমে জয়পুর নেমেই চলে গেলাম হচ্ছে গিয়ে আজমের, কারণ আমার আজমের যাওয়ার ছিল। ট্রেন ক্যান্সেল থাকার জন্য আমাকে জয়পুর নেমে আজমের যেতে হয়েছে। তবে আজমের ঘুরে আবার আমি জয়পুরে আসি, জয়পুর ঘুরি। জয়পুর থেকে আমি আসি হচ্ছে গিয়ে বিকানির থেকে আমি আসি হচ্ছে গিয়ে জয়সালমীর থেকে আমি আসছি এখন যোধপুর করে আমার এবারের মতো রাজস্থান ভ্রমণ সম্পন্ন হবে। তারপরে আমি বাড়ির পথে বেরিয়ে যাব। তো এতদিন ধরে মোটামুটি আপনারা যারা সিরিজটা দেখলেন তারা রাজস্থান অনেকটাই আনাচে দেখতে পেলেন। তো এবার এতদিন মোটামুটি পিঙ্ক সিটি ঘুরে দেখেছি, এবারে দেখবো ব্লু সিটি, কারণ যোধপুরকে বলা হয় ব্লু সিটি। তো যোধপুরটা এবার ঘুরে দেখবো মানে কী রয়েছে। একটা দুটো ফোর্ট রয়েছে, প্যালেস রয়েছে। তো চলুন সঙ্গে থাকি, কখন গিয়ে পৌঁছাচ্ছি দেখি, তারপর কোথায় গিয়ে থাকছি, কী করছি সব কিছুই তুলে ধরবো, কী খাওয়া দাওয়া করছি। তো দেখতে থাকুন। এই মুহূর্তে আমি রয়েছি রানীক্ষেত এক্সপ্রেসে করে যোধপুরের পথে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা একটা বিশাল বড় কার্ভ নিচ্ছে। সকালে যোধপুর শহর একদম ফাঁকা রয়েছে, বেলা বাড়ার সাথে সাথেই দেখবেন একদম জনজোয়ারে ভেসে যাবে। দেখতে পাচ্ছেন অবশেষে চলে এলাম যোধপুর। এই যোধপুর হচ্ছে সেই যোধপুর যেটা আমার স্বপ্নের হিরো বলতে পারেন ফেলুদা প্রথমবারের জন্য হাওড়া থেকে যোধপুর এক্সপ্রেসে করে এসেছি। তো জায়গাটা এখন একই আছে, কিন্তু কথা হচ্ছে গিয়ে সব কিছুই পাল্টে গেছে, মানে ট্রেনগুলো পাল্টে গেছে, স্টেশনগুলো পাল্টে গেছে। যোধপুরটা যোধপুরই আছে, আগে স্টিম ইঞ্জিন ছিল, এখন সেটা হয়ে গেছে গিয়ে ইলেকট্রিফিকেশান। তো দেখতেই পাচ্ছেন। তো চলে এসেছি এই মুহূর্তে যোধপুর অর্থাৎ ব্লু সিটিতে রাজস্থানের। তো চলুন দেখা যাক এক্সপ্লোর করে কি কি দেখতে পারি। দেখতে পাচ্ছেন ঠান্ডার বিশাল কামড় রয়েছে, তার মধ্যেই চলে এলাম যোধপুর সিটিতে। তো দেখি এবার গিয়ে কোথায় কি থাকা যায়। তো কালকে 15013 রানীক্ষেত এক্সপ্রেস করে চেপেছিলাম জয়সালমীর থেকে। তো এখন চলে এলাম যোধপুরের মধ্যে। দেখা যাক কী অপেক্ষা করে রয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ম্যাপে ইন্ডিয়ার পতাকা উঠছে একটা স্তম্ভ দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু যোধপুর রেলওয়ে স্টেশন। ঠিক আছে, এখান থেকে যদি হেঁটে আসি চারপাশে প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে, বাট আমি রয়েছে এইটাতে যশবন্ত সমাজ। এইটা হচ্ছে কি আমার থাকার জায়গা। তো চলুন ভেতরে যাবো, গিয়ে দেখাবো কিরম কী ব্যবস্থাপনা রয়েছে। আবারও দেখিয়ে দিচ্ছি, এই সামনে যোধপুর রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে কি যশবন্ত সমাজ। এখানে প্রচুর থাকার জায়গা আছে, সবগুলো কিন্তু এখানে দেখে মনে হচ্ছে বাড়িগুলো কিন্তু প্রত্যেকটাই থাকার জায়গা। দেখুন এগুলো সবাই কিন্তু গেস্ট হাউস রয়েছে, হোটেল রয়েছে, এর পাশেও রয়েছে হোটেল, গেস্ট হাউস প্রচুর রয়েছে কিন্তু, তাই অসুবিধা হবে না আপনার থাকতে। তো চলুন ভেতরে গিয়ে এটা দেখা যাক। দেখছেন পুরো এলাকাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন একদম পুরো লাইন বরাবর কিন্তু রুম রয়েছে এই ধর্মশালাটায়। ঠিক আছে, মানে এটা একটা সমাজ আর কি, ধর্মশালা বলা যাবে না। তো এরকম আপনি বাইরেও থাকতে পারেন ওই খাটিয়াতে নিয়ে, আর আপনি যদি চান এখানেও কিন্তু খাটিয়াগুলো বিছিয়ে থাকতে পারেন, যেমন অনেকেই কিন্তু রয়েছে। ঠিক আছে, অসুবিধা কিন্তু নেই, সেক্ষেত্রে ভাড়া অনেক কম পড়ে যাবে। বাট আমি যেহেতু রুম নিয়েছি তো আমার রুমটা দেখাচ্ছি। এখান থেকে সিঁড়ি রয়েছে ওপরে যাওয়ার, মানে ওপরে ওই ছাদটায় ঘুরতে পারবেন, পরে আপনাদের আমি দেখাবো।
তো আমার রুম হচ্ছে কি 38 নাম্বার, এই 36 নাম্বার, সরি, এই রুমটা। তো চলুন কি দেখায় রুমটা কীরকম কী রয়েছে। যেমন সেই পুরোনো দিনের মতো দরজা। আচ্ছা, ধর্মশালায় যেমন নিয়ম থাকে যে তালা আপনাকেই নিয়ে আসতে হবে, ওরা দেবে না, বাট এখানে কিন্তু তালা আমাকে ওরাই দিয়েছে, তালাটা আমার ভেতরে রয়েছে। তো আমি যদি গেটটার লকটা নর্মাল খুললে গেটটা খুললেই দেখতে পাবেন এই যে রুমটা, ঠিক আছে। এগুলো কিন্তু বলতে পারেন আপনার ছোটোখাটো ওয়ার্ড্রব, এখানে জিনিসপত্র আপনার ছোটোখাটো ব্যাগপত্র রাখতে পারবেন। দেখুন দুটো বাঙ্ক রয়েছে, ঠিক আছে। আগে যেমন আমাদের বাড়িতে থাকতো বাঙ্ক, এখন এগুলো হারিয়ে গেছে আর কি বলতে পারেন, এরকম এই কার্নিশ বা সানসেট মতো করা রয়েছে। আর এইটা হচ্ছে কি ঘরটা, ঠিক আছে। দেখুন এখানে একটা বেড দেওয়া রয়েছে, ওই ক্যাম্প বেডগুলো, তার উপর কিন্তু গদি বেছানো রয়েছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে গিয়ে গায়ে দেওয়ার জন্য কম্বল। এখানটা আমি ব্যাগটা রেখেছি, আমার জলের বোতলটা রেখেছি। আর এদিকে যদি দেখি, এদিকে আরেকটা বেড রয়েছে, ঠিক আছে। এখানেও সেই ক্যাম্প বেডগুলো রয়েছে। দেখুন এখানে কিন্তু বেশ দুখানা করে গদি দেওয়া রয়েছে। আর দুটো কম্বল, এই একটা কম্বল নিচেও রয়েছে, এখানে রয়েছে, ঠিক আছে। তো শুতে অসুবিধা হবে না। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, ঠিক আছে। সুইচ রয়েছে লাইটের, এবং ঘরে একটা বড় টিউব দেওয়া রয়েছে, একটা পাখাও রয়েছে। পাখাটা কিন্তু কন্ডিশনে চলে, এখন শীতকালে চালানোর দরকার নেই। তো এই ছিল মোটামুটি আমার এখানে। আর দুটো বালিশও দেওয়ার, মানে বালিশ এখানে একটা করেই ছিল, এখানে একটা বালিশ, এখানে একটা বালিশ, আমি দুটো বালিশকে একসাথে করে নিয়েছি। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি একটা জাস্ট রুম আপনাদেরকে আমি এখানে ঘুরিয়ে দেখালাম। তো দেখুন এবার ধর্মশালার রুম এরকমই হবে, এর থেকে বেশি আপনি এক্সপেক্ট করতে পারেন না। তো আমার একদিনের যে থাকার জন্য দরকার ছিল, কারণ আমি তো সারাদিন ঘুরেই বেড়াবো। যেহেতু আমি সারাদিন ঘুরে বেড়াবো, আমার খুব একটা রুমের দরকার নেই। আমাকে খালি হয়তো ব্যাগটা রাখতে হতো, একটু ফ্রেশ হতে হতো, আর এই মোবাইল টোবাইল চার্জ করতে হতো, সেই জন্য আমার রুমটা মেনলি নেওয়া। তো আমি এই রুমটা নিয়েছিলাম, আমার ঠিকঠাক মনে হয়েছিল। কারণ এখানে বিভিন্ন রেঞ্জের রুম রয়েছে, 800, 1000। আমি যেখানটায় রয়েছি তার বাইরেও দেখালাম আপনাদের, প্রচুর রুম রয়েছে, সারি সারি রুম। গেস্ট হাউস রয়েছে, ভালো মন্দ সব কিছু মিলিয়েই রয়েছে। আপনি যেরকম বাজেটে চাইবেন সেরকম বাজেটের রুমই পেয়ে যাবেন। তো আমার কোথাও মনে হচ্ছিল এটা একদম স্টেশনের কাছে। স্টেশন এখান থেকে হেঁটে ম্যাক্সিমাম 100 থেকে 200 মিটার, মানে মেন গেট থেকে স্টেশনে দেখা যায়। স্টেশন থেকে হয়তো এটাকে চেনা যাবে না, কিন্তু এখান থেকে কিন্তু স্টেশনের মেন গেটটা কিন্তু দেখা যায়। তো এমনই ডিস্টেন্স। তো এবার প্রশ্ন আছে যে আপনার কত টাকা পড়েছে। তো আমাকে বলা হয়েছে রুমটার ভাড়া হচ্ছে কি 300 টাকা। কিন্তু আগে দিয়ে বুঝতে হবে এই রুমটা কিন্তু দুজন থাকতে পারবে, এখানে কিন্তু সিঙ্গেল থাকার মতো রুম নেই। আপনারা এই সিরিজে দেখেছেন আমি এমন জায়গায় থেকেছি যেখানে সিঙ্গেল থাকা যায়, যে রুমটা পুরো সিঙ্গেলই একজনের জন্য। তো সেখানে ভাড়া সেরকমভাবে পড়েছে। এখানে যেহেতু রুমটাতে দুজন থাকা যায়, দুটো বেড রয়েছে, তাই এটাকে কিন্তু ডবল বেডরুমই ধরা হবে, এটা কিন্তু আর সিঙ্গেল ডরমেটারি ধরা হবে না। তো সেই হিসাবে 300 টাকা আমাকে দাম পড়ে। তার মানে কি দুজন যদি এখানে থাকতাম তাহলে কিন্তু আমার রুমটার ভাড়া পড়ে যেত পার হেড 150 টাকা করে। আর যেহেতু আমি এখানে একা অ্যাভেল করছি, তাই ভাড়াটা কিন্তু পড়ছে 300 টাকা। তো আমার যেন ঠিকঠাকই লেগেছে। আমি কালকে সকাল এখানে 8:30টার সময় রুমটা নিয়েছি। আর এদের নিয়ম হচ্ছে গিয়ে প্রত্যেক দিন ওই সকাল 10টায় চেক আউট করে দিতে হবে। তো আমার ক্ষেত্রে কিন্তু আমি 24 ঘন্টারও বেশি টাইম থাকছি, কারণ আমাকেও বলেছে সকাল 10টা। আমার হিসাব মতো কালকে আমি 8:30টায় রুম নিয়েছি সকাল, তাহলে হিসাব মতো আগে 8:30 আমার 24 ঘন্টা হয়ে যায়। তারপরেও কিন্তু আমি 1.5 ঘন্টা রুমটা অ্যাভেল করতে পারছি। মানে ওদের যেহেতু 10টাতেই ছাড়তে হয়, তারা ওরা বলেছে আমাকে 10টাতেই ছাড়বেন। তো আপনি যদি আরও এক্সটেন্ড করাতে চান তাহলে আবার টাকা দিয়ে দেবেন। তো টাকাটা এরা প্রথমেই নিয়ে নেয়, যেটা সব জায়গায় নিয়ম, টাকার আগে প্রথমেই নিয়ে নেওয়া হয়। তো এই হচ্ছে কি ব্যাপার, 300 টাকা দিয়ে আমি কিন্তু এই রুমটা নিয়েছি। আচ্ছা, এবার কথা হচ্ছে যারা বাইরে থাকছে তাদের কি ব্যবস্থা। যদি আপনি বাইরে রকম ওই খাটিয়াগুলো বিছিয়ে নেন, মানে এই খাটটাই আর কি যে ওরকমভাবে নিয়ে নেন, বা যদি আপনি মনে করেন যে খাটিয়া পাচ্ছেন না, এসে শেষ হয়ে গেছে, আপনি যদি বলেন, ওরা কিন্তু আপনাকে এই যে বেডগুলো দেখছেন এগুলো কিন্তু দেয় ওরা, ঠিক আছে। এগুলো নিয়ে কিন্তু আপনি বারান্দায় পেতে একটা কম্বল দিয়ে কিন্তু শুতেই পারেন রাতটা কাটানোর জন্য, যাদের এখন দরকার আছে। সেক্ষেত্রে বোধহয় ভাড়া পড়ে 100 টাকা একজনের জন্য। ফলে আপনারা যদি এমনভাবে এলেন এত রাতে যে কোথাও কিছু পাচ্ছেন না, বেশি দূরে যাবেন না, কারণ ট্রেন তো অনেক সময় দেরি করে, আসতে দেরি হয়, বা এত রাতে গিয়ে কোথায় পাবো কিছু পাচ্ছি না, এটা চলে এলেন। তো এটা মোটামুটি 11টা অবধি খোলা থাকে, তার মধ্যে এলেই পাবেন। আর সকালবেলা মোটামুটি 5:30টায় খোলে, যেমন 5:30টা থেকে রাত্রির 11টা অবধি খোলা থাকে। আর রাত্রির 11টা থেকে 5:30 অবধি কিন্তু এই সমাজ বা ধর্মশালা যেই নামেই ডাকুন, এর কিন্তু গেট বন্ধ থাকে, আপনি চাইলেও কিন্তু বেরাতে পারবেন না। এই নিয়মগুলো কিন্তু এই ধর্মশালা এলে মানতে হবে। তো বাইরে শুলে থাকলে কিন্তু আপনার ওই 100 টাকা মতো পড়বে। আর এখানে কিন্তু বাঙ্ক রয়েছে, যেখানে আপনি চাইলে ব্যাগও রেখে যেতে পারেন, যে আপনি থাকবেন না, আপনি ওই মানে ক্লক রুমের মতো আর কি, ব্যাগ রেখে কোথাও কাজে বেরিয়ে যাবেন বা এদিক ওদিক ঘুরতে চলে যাবেন, সেখানেও কিন্তু ব্যাগও রাখতে পারেন। তার জন্য কিন্তু বোধহয় 50 টাকা করে চার্জ রয়েছে, মানে শুধু ব্যাগটা রাখবেন আপনি। হ্যাঁ, ব্যাগ যেহেতু রেখেছেন সেহেতু আপনি একটু বাথরুম ইউজ করতে পারবেন। এখানে জলের ব্যবস্থা রয়েছে, অ্যাকোয়াগার্ডের, আপনি এখানে জল ভরে নিতে পারবেন, সেসব কোনো অসুবিধা নেই।
তো এই ছিল মোটামুটি আমার যোধপুরে একটা থাকা জায়গা, কারণ আমি আইআরসিটিসি রুম বা ডরমেটারি খুঁজেছিলাম, তো রেনোভেশনে কাজ চলার জন্য ওগুলো সব ভেঙে দেওয়া হয়েছে। মানে বলতে পারেন যে রাজস্থানের সবকটা স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে রেলের তরফ থেকে, তো সেই জন্য সব কিছুই ভেঙে আর কি নতুন করে হচ্ছে, তাই ওটা পেলাম না। তা আমার নিয়ারেস্ট এটাই মনে হয়েছিল। আপনি কিন্তু মেহরানগড় ফোর্ট এদিকে যদি চলে যান, ওদিকে প্রচুর হস্টেল এগুলো পেয়ে যাবেন, যেখানে সিঙ্গেল বেড পাওয়া যায় এরকম এই 200-250, বাট ওগুলো মডার্ন ফেসিলিটি সমেত, ঠিক আছে। বাট ওখানে আপনাকে অনেকটা যেতে হবে, হয় যদি আপনি হেঁটে চলে যেতে পারেন তো খুব ভালো কথা, না হলে আপনাকে গাড়ি ভাড়া দিয়ে যেতে হবে। এবার কথা হচ্ছে আপনি স্টেশন থেকে এতটা দূরে রয়েছেন, আপনাকে তাহলে বারবার স্টেশন আসতে গেলে গাড়ি ভাড়া দিয়ে আসতে হবে। তো সেটা কোথাও আমার মনে হয়েছিল যে এইখানে রুমটা আমার স্টেশন একদম কাছে, যেহেতু আমাকে এই স্টেশন থেকে আমার বাড়ি ফেরার ট্রেন রয়েছে, তো নিয়ারেস্ট একদম, তো সেই জন্য আমি এটা নিয়েছিলাম। তো আজকে আমি সকালবেলা 10টায় চেক আউট করে নেবো, করে হয়তো এখানে বা স্টেশনে ক্লকরুম কোথাও একটা ব্যাগটা রেখে দেবো, দিয়ে সারাদিন ঘুরে বেড়াবো, দিয়ে রাত্রিবেলা ট্রেন আছে, ট্রেন নিয়ে বাড়ি চলে যাবো। কারণ আজকে আর আমার রুমের খুব একটা দরকার লাগবে না, কারণ সকালবেলা সব ফ্রেশ হয়ে নিয়েছি, চান টান করে নিয়েছি, একদম যা কাজ করা সব করে নিয়েছি। এখান থেকে জল টল ভরে নেবো, খাবো দাবো, এবার এখন একটু ব্রেকফাস্ট করতে বেরাবো, ব্রেকফাস্ট করে এসে আমি রুমটা ছেড়ে দেবো, দিয়ে আমি কোথাও একটা এখানে হোক বা স্টেশনে কোথাও একটা ব্যাগটা জমা রাখবো, দিয়ে আমি হয়তো বেরিয়ে যাবো, বেরিয়ে সারাদিন ঘুরবো। এখন আমার যোধপুর ঘোরা বাকি রয়েছে, ঘুরে রাত্রির আমার 11:30 ট্রেন রয়েছে কলকাতার উদ্দেশ্যে, সেটা ধরে আমি বাড়ি চলে যাবো। তো এই ছিল আমার যোধপুরে থাকার একটা স্টে, আপনাদের দেখালাম। এছাড়া প্রচুর হোটেল রয়েছে, আমি ইন্ডিভিজুয়াল কোনো হোটেল করছি না, আমি আবারও বলছি স্টেশনের সামনে ভুড়ি হোটেল, গেস্ট হাউস, ধর্মশালা রয়েছে, আপনারা এসে আপনাদের বাজের মতো খুঁজে নেবেন। বা এখানে সরকারি রাজস্থান ট্যুরিজমের হোটেলও রয়েছে, সেটাও আপনারা যেতে পারেন, ঘুমার তার নাম, সেখানে গিয়েও আপনারা থাকতে পারেন। এখানে সার্কিট হাউস রয়েছে, যেখানে আমাদের ফেলুদারা এসে সিনেমা শুটিংটা করেছিল বা ছিল এবং শুটিংটা হয়েছিল, সেই সার্কিট হাউসটাতে গিয়েও আপনারা থাকতে পারেন, কিন্তু সেগুলো আগে থেকে আপনাকে অনলাইনে বুক করে আসতে হবে। ওখানে ইন্ডিভিজুয়াল মানে এমনি গিয়ে কিন্তু ডাইরেক্ট বুকিং পাবেন না, আর ওখানে গিয়ে ভিডিও করতে দিচ্ছে না। আমি চেষ্টা করি যদি বাইরে থেকে পারি, সুযোগ পাই, দেখিয়ে দেওয়ার আপনাদের সার্কিট হাউস। কেন আমরা তো সোনার খেলনা যখন দেখেছিলাম তখন এগুলো দেখেই এই রাজস্থান সম্বন্ধে ইন্সপায়ার হয়েছিলাম। আজ হয়তো সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছু দেখে ইন্সপায়ার হই, বাট সেই ছোটোবেলার ফ্যান্টাসিতে এখনও রয়েছে। তো সেই সার্কিট হাউসটাও রয়েছে এখানে, একই রয়েছে, মানে কিছু খুব একটা বদল হয়নি। তো চাইলে সার্কিট হাউসের সাথে থাকতে পারেন, এখানে যে কোনো রুমে এসে থাকতে পারেন, সরকারি জায়গায় থাকতে পারেন, আর বিভিন্ন ফোর্টের ভেতরেও থাকার ব্যবস্থা রয়েছে, সব জায়গায় আপনি থাকতে পারেন। উমেদ ভবন প্যালেসে গিয়েও থাকতে পারেন, কারণ ওটা এখন টাটা গোষ্ঠীর আন্ডারে রয়েছে। তো ওখানে তো নেটে দেখাচ্ছে একদিনের রুম বুকিংয়ের জন্য মিনিমাম 70,000 পড়ে যাচ্ছে, মানে 70,000 টাকা করে পড়ে যাচ্ছে আর কি, মানে খুবই হাইলি এক্সপেন্সিভ আর কি। তো আপনারা যদি কেউ এক্সপিরিয়েন্স নিতে চান, গিয়ে থাকতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো এই ছিল আমার মোটামুটি যোধপুরে থাকার একটা জায়গা, যেটা আপনি তুলে ধরলাম। এর বাইরেও অনেক কিছু রয়েছে, আপনারা থাকতে পারেন। যা খাচ্ছি, যাচ্ছি, ঘুরছি, সবই দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকুন, চলছে এই মুহূর্তে রাজস্থানের মরু শহরের ভিডিও। আমি রয়েছি যোধপুরে, দেখছেন বাইরের রাস্তাটা, আর এটা হচ্ছে গিয়ে পুরো আমাদের এই ধর্মশালাটা। আমার রুম রয়েছে ওইখানে, আর এখান থেকে আপনাকে চলে যেতে হবে ওই একদম জায়গাটা দেখাচ্ছি আমি, দেখুন ওইখানটায় কিন্তু রয়েছে স্নানঘর বা বড় বাথরুমের জায়গা, ছেলে মেয়ে সবার জন্যই। আর এমনি ইউরিন করার জন্য এখানে একটা জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কলের জল, মানে খাওয়ার জলে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, অসুবিধা হবে না। ভিতরে কিন্তু গাড়ি নিয়েছে, গাড়িও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রচুর বসার জায়গা রয়েছে, বেশ অনেকটা বড় এই সমাজটা আর কি, বা ধর্মশালাটা। তো এই হচ্ছে এখানকার ব্যবস্থাপনা। তো মোটের ওপর ঠিকঠাক, আপনি যদি বাজেট কিছু খোঁজেন তাহলে আমি বলবো ঠিকঠাক। এই মুহূর্তে আইআরসিটিসি রুম যখন নেই তখন দিকটাতে রয়েছি, ওদিক থেকে যদি আসি এলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্নানঘর রয়েছে, এটা মহিলাদের জন্য, শৌচালয় রয়েছে, স্নানঘর রয়েছে। আর এদিকটা হচ্ছে পুরুষদের জন্য, আপনাকে কিন্তু এটা পয়সার বিনিময় করতে হবে, ঠিক আছে। ইউরিনটার জন্য ফ্রি, কোনো কস্ট লাগবে না, বাট চান করার জন্য আর বড় বাথরুমের জন্য কিন্তু আপনাকে প্রত্যেকবার 10 টাকা করে পে করতে হবে।